সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা লাইভে দেখছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা কোভিড-19 নামক এক ধরনের মহা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় যে যেখানে আছি ঘরের মধ্যে আমরা নিরাপদে থাকি এই কামনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে বিষয়টা ছিল গতদিন পড়িয়েছিলাম স্থিত তারই দ্বিতীয় সেশন আজকে আমাদের। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো তড়িৎ বলরেখা, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট আরেকটা অংশ আমাদের গতদিনের পরে। যেটা গতদিনের যে সেশনটা আমরা নিয়েছি আশা করি সবাই বুঝছো। যদি কোনো সমস্যা হয় মেসেজে অবশ্যই কমেন্টস করতে পারো যদি কোনো সমস্যা হয়, আমরা দেখব। তো এখন আমরা শুরু করি তড়িৎ বলরেখা দিয়ে শুরু করব আজকে। তড়িৎ বলরেখাটা কি আসলে? তড়িৎ বলরেখা হলো আমরা যদি একটা জায়গায় যদি নির্দিষ্ট করে একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটা আধান রাখি, সে কি পরিমাণ আধান রাখি। এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আধান রাখি তাহলে আধানটা কি করে? আধানের উপরে একটা বল ক্রিয়া করে। এখন বল যদি ওই আধানটা যদি বল লাভ করে তাহলে কি হয়? তাহলে সে নির্দিষ্ট একটা পথে তখন গতিশীল হয়। যে পথে সে গতিশীল হয় ওই পথটাকে আসলে আমরা তড়িৎ বলরেখা বলি। যেমন সে এখানে আমরা প্লাস কিউ পরিমাণ আধান রাখলাম, যদি আধান রাখি তাহলে এই আধানটা কি করবে? এইভাবে চারদিকে ছড়িয়ে পড়বে। এই যে আধানটা যে চারদিকে যে ছড়িয়ে পড়ে, এই যে পথ দিয়ে যায় এই পথটাকে আসলে আমরা বলি তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো যদি বলতে যাই তার আগে বলরেখাটা তাহলে কি দাঁড়ালো আমাদের? তড়িৎ বলরেখাটা হলো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা ধনাত্মক আধান স্থাপন করি তাহলে ওই আধানটা যে কল্পিত পথ দিয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ চলাচল করবে ওই পথটাই হলো আমাদের তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এক এক করে আমরা বলি। নাম্বার 1, তড়িৎ বলরেখাটা হলো ধনাত্মক আধান থেকে সৃষ্টি হবে, ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। অর্থাৎ ধনাত্মক থেকে সে ঋণাত্মক আধানে যাবে। তাই জন্য একটা ছবি আঁকি আমরা। সে এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখন এই জায়গায় একটা নেগেটিভ চার্জ। তাহলে কি হবে? পজিটিভ চার্জ থেকে বলরেখা কি করবে? নেগেটিভের দিকে যাবে। একই ভাবে এখান থেকে আরেকটা বলরেখা এইভাবে বের হবে, চারদিক দিয়ে ছড়িয়ে যাবে। আসলে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে। এইগুলো এখানে এসে ঋণাত্মক এসে মিশবে। এই দিক দিয়ে যদি যায় তাহলে সেইটা ঘুরে এই পথে এসে এখানে এসে মিশবে, এরকম। তাহলে আমাদের তড়িৎ বলরেখার প্রথম বৈশিষ্ট্য হলো ধনাত্মক আধান থেকে শুরু করে সে ঋণাত্মকে গিয়ে শেষ হবে। নাম্বার 1, এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 2, কোন পরিবাহীর অভ্যন্তরে কোন বলরেখা থাকতে পারবে না, অর্থাৎ পরিবাহীর বাইরে দিয়ে যাবে। নাম্বার 3, একটা বলরেখা আর একটা বলরেখার মধ্যে প্রবেশ করবে না এবং পরস্পরকে পার্শ্ব চাপ দিবে, একটা আরেকটার সাথে লাগবে না, পার্শ্ব চাপ দিবে। আরেকটা কন্ডিশন হলো এরা ইলাস্টিক বডি অর্থাৎ স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করবে। সেটা কি রকম? সে এটা যদি পজিটিভ আধান হয়, এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে? পজিটিভ থেকে বলরেখাগুলো নেগেটিভের দিকে যাবে। আমি যদি এরকম যদি কাছাকাছি আনি তাহলে এবার বলরেখাগুলো সংকুচিত হবে, যদি দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে আবার প্রসারিত হবে। দিস ইজ ইলাস্টিক বডির মতো কাজ করবে। আরেকটা ব্যাপার আছে এখানে, বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তাহলে বুঝতে হবে যে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা বেশি, আর যত দূরে দূরে থাকবে তখন প্রাবল্যটা একটু কম, অর্থাৎ ঘনত্ব এই ক্ষেত্রে বেশি, এই ক্ষেত্রে ঘনত্ব কম।
তাহলে আমরা তড়িৎ বলরেখা কি কি পেলাম? তড়িৎ বলরেখাটা হলো একটা আধান যে কল্পিত পথ দিয়ে পরিভ্রমণ করবে সেটা হলো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা পজিটিভ থেকে শুরু হবে, ঋণাত্মকে গিয়ে শেষ হবে। বলরেখাগুলো পরস্পরের উপর কি করে? পার্শ্ব চাপ দেয়, অর্থাৎ বলরেখাগুলো একটা আরেকটার সাথে কোনো সময় একত্র হয়, মিশে না। আরেকটা ব্যাপার, বলরেখাগুলো কি করে? স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। ওকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তড়িৎ বলরেখা কি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের দুটো প্রশ্ন দিব আমি, এটা পরে কলেজ যখন খুলবে তখন হয়তো আমি তোমাদের আমি প্রশ্নটা জিজ্ঞাসা, তার আগে হয়তো জিজ্ঞাসার সময় পাবো না। কলেজ যদি যখন খুলবে তখন প্রশ্নটা হলো নাম্বার 1, এই বলরেখাগুলো একটি আরেকটির সাথে মিশে যায় না কেন? নাম্বার 1 প্রশ্ন, বলরেখাগুলো একটা আরেকটার সাথে মিশে যায় না কেন, অর্থাৎ প্রবেশ করে না কেন? নাম্বার 2, আমরা জানি সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই দুটো প্রশ্নের ব্যাখ্যা আমার চাই। যখন কলেজ খুলবে তখন এই দুটো প্রশ্ন তোমাদের কাছে আমি জানতে চাই, দুটোর উত্তর। ওকে, আমাদের তড়িৎ বলরেখার ব্যাপারে শেষ। এরপরে আমরা আসবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা আসলে কি? আমরা নরমাল সংজ্ঞা যাওয়ার আগে বুঝি যে তড়িৎ বিভবটা কি সেটা আগে বুঝে নিই। এক তড়িৎ বিভব এটা হলো আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্রে যদি কিছু আধান রাখি তখন কি হয়? প্রাবল্য কাজ করে। এখন এই প্রাবল্য কি করে? প্রাবল্যেরও নির্দিষ্ট একটা দিক আছে, যেহেতু এটা ভেক্টর রাশি। কিন্তু আমাদের এখানে বিভবের বেলায় হলো আমরা একটা দুটো আহিত বস্তু যদি আমরা পরস্পরের সাথে যুক্ত করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে আধানটা কোন দিকে যাবে সেটাকে নির্দেশ করে। আধান কোন দিকে যাবে সেটা নির্দেশ করে। সেটা নির্দেশ করলে যেমন এখানে আমি প্লাস কিউ পরিমাণ আধান রেখে আমি এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম, এটা একটা ইলেকট্রিক ফিল্ড। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি আধান নিয়ে আসি, আর একটা আধান নিয়ে আসতে গেলে আমার কিছু কাজ করতে হবে। এখানে সেই কাজটাই আসলে বিভব। যেমন আর অন্যভাবেও যদি বলতে পারি, দুটো ট্যাঙ্কিতে পানি আছে, একটা ট্যাঙ্কিতে পানি কম আছে, একটাতে বেশি আছে। এখন দুটোকে যদি আমরা মাঝখানে যদি কোনো কানেকশন দিতে পারি, বেশিটা থেকে কমের দিকে কি হবে? পানিগুলো আসবে। ঠিক সেম জিনিসও আধানও এক জায়গা থেকে আরেক জায়গা যাবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যেখানে আধানের কম যেখানে সেদিকে আধান যাবে আর যেদিকে ওই দিক থেকে আসবে, যাই হোক সেই জিনিসটা আসবে। এখন আধান যখন সরাতে যাব তখন কি করতে হয়? আমাদের কাজ করতে হয়। ওই কাজটাই আসলে এখানে তড়িৎ বিভব হিসাবে আমরা ধরি। তো এখানে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ রেখে আমি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। এখানে এই ইলেকট্রিক ফিল্ডের এই জায়গার ভিতরে আমি এখানে 1 কুলম্ব আধান দিলাম। এখন এই 1 কুলম্ব আধানটাকে যদি আমি সরিয়ে এই দিকে আনতে যাই তাহলে কি হবে? সমচার্জ পরস্পরকে কিন্তু বিকর্ষণ করে। তো এখন যদি আমি সমচার্জ, এটা দুটোই সমচার্জ, যদি নিয়ে আসি তাহলে কি করতে হবে? আমাকে কিন্তু কাজ করতে হবে। যদি কাজ করি তাহলে আমার কি হবে? বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে। তার মানে আমাকে একটা কি করতে হবে? এটাকে নিয়ে আসতে গেলে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাকে কিছু কাজ করা লাগবে। এই কাজটাই আসলে, আর যে কাজটা করা লাগবে কাজটা আসলে নরমালি আমরা বিভব বলি। যদি বল প্রয়োগ করে যদি আমি নিয়ে আসি তাহলে আমার এখানে কি হবে? এটা হলো পজিটিভ কাজ, বিভব বলি আমরা এটাকে। কি বলি? পজিটিভ বিভব। আর এখানে আমি যদি নেগেটিভ 1 কুলম্ব চার্জ রাখি তখন কি হবে? তখন এই ধনাত্মক আধান সরাসরি একে আকর্ষণ করে তার দিকে নিয়ে আসবে। তার মানে এখানে এই যে ক্ষেত্র তৈরি করলো যে চার্জ, তার দিকে কোনো কাজ করলে আপনি আসবে, এটাকে আমরা ঋণাত্মক কাজ বলি। অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি বল প্রয়োগ করে নিয়ে আসে তাহলে সেটা হলো আমরা আসলে পজিটিভ বিভব বলি, আর যদি বল প্রয়োগ করা না লাগে সেটাকে আমরা আসলে নেগেটিভ বিভব বলি। যাই হোক, এখন বিভবের সংজ্ঞার দিকে যাই আমরা। বিভব কি বুঝলাম একটু।
এখন বিভবের ব্যাপারটা আমি এখন এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো একটা বিন্দুতে ধরলাম আমি 1 কুলম্ব আধান রাখছি দূরে। এখন দূরে যখনই যাব তখন কিন্তু আমার এরিয়ার বাইরে, তার মানে এই ক্ষেত্রে দূরত্বটাকে আমরা অসীম ধরি। এই অসীম ধরে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা আগে দিই। সংজ্ঞাটা হলো অসীম থেকে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হবে সেটাকে বলা হয় তড়িৎ বিভব। 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ হবে সেই কাজটাকে কি বলা হয়? তড়িৎ বিভব। আমরা গাণিতিক ভাবে দেখি। অসীম থেকে সে ধরলাম কিউ পরিমাণ আধান আমি প্লাস কিউ পরিমাণ আধান আনতে আমার ডব্লিউ পরিমাণ কাজ হলো। তাহলে 1 কুলম্ব আধানের জন্য আমার কি পরিমাণ কাজ হবে? ডব্লিউ বাই কিউ। এটাই হলো আসলে বিভবের সংজ্ঞা থেকে আমরা যে রাশিমালাটা পাই সেটা v সমান সমান ডব্লিউ বাই কিউ। এটা হলো বিভব। আরেকটা ব্যাপার তড়িৎ বিভব, যেটা তো আমরা তড়িৎ বিভব বলতেছি, আসলে তড়িৎ বিভবের একক কি তাহলে আমাদের? তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। একক হলো ভোল্ট। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? 1 ভোল্ট সমান সমান কি? কাজের একক কি? জুল। আধানের একক কি? কুলম্ব। তার মানে এটা আমাদের কি হলো? 1 জুল পার কুলম্ব। আচ্ছা, এখন শিক্ষার্থীবৃন্দ আরেকটা ব্যাপার আছে। আমরা এই যে 1 ভোল্ট, এই 1 ভোল্ট এককটাকে কি আমরা অন্য কোনো এককে কনভার্ট করতে পারি? ভাবো তো দেখে একটু। এই ভোল্ট এককটাকে, যেহেতু তড়িৎ বিভবের একক ভোল্ট, এই ভোল্টটাকে আমরা অন্য কোনো এককে কনভার্ট করতে পারি? একটু ভাবো। কি পারা যাবে? দেখি পারি কিনা আমরা। ভোল্ট, ওকে, 1 ভোল্ট। 1 ভোল্ট সমান কি? W ডিভাইডেড বাই কিউ। আমরা জানি কি কাজের একক কি? কাজের একক হলো নিউটন, অথবা ভোল্ট লিখলে হয় নিউটন। আর চার্জের একক কি? চার্জের একক কুলম্ব। একটা জিনিস বলি, আমরা জানি অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ I সমান Q বাই T। তার মানে কি? অ্যাম্পিয়ার সমান সমান কুলম্ব ডিভাইডেড বাই সেকেন্ড। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কুলম্ব সমান লিখতে পারি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। যদি তাই হয়, আবারও বলি, কুলম্ব সমান 1 কুলম্ব সমান 1 অ্যাম্পিয়ার ইনটু 1 সেকেন্ড। ওকে, তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করি। নিউটন কি করলাম? কাজের একক হলো জুল। জুল সমান কি? কাজ সমান বল ইনটু সরণ। ওকে, তাই যদি হয় তাহলে এখানে আমরা জুলের জায়গা কি লিখতে পারি? জুলের জায়গা নিউটন ইনটু সরণ মানে মিটার ডিভাইডেড বাই কুলম্ব সমান কি লিখতে পারি? অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। তাই যদি হয় তাহলে এখন নিউটন কি? নিউটনটাকে যদি আমরা, নিউটন মানে বল, বল কি? F সমান ma। তাহলে ভরের একক কি? কেজি। a মানে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। গুড। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, এটা হলো কেজি, মিটার 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 স্কয়ার, নিচের থেকে নিয়ে এলাম অ্যাম্পিয়ারটা নিয়ে এলাম, s উপরে চলে গেল s ইনভার্স 3। এই যে আমরা পেয়ে গেলাম ভোল্ট এককটাকে যদি অন্য এককে যদি কনভার্ট করি তাহলে এটা পাওয়া যায় কেজি মিটার স্কয়ার পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড কিউব। যদি আমরা বের করি, তুলে নাও। এখন আমরা তড়িৎ বিভব কি সে ব্যাপারটার একটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন আমরা আরেকটা জিনিস আসবো, তড়িৎ বিভব গেল, এবার আসি আমরা বিভব পার্থক্যটা কি আসলে। বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা কি? কোন তড়িৎ ক্ষেত্রে
দুটো দুটো যে কোনো দুটো বিন্দুর বিভবের পার্থক্য নরমালি আমরা বলি। তো এখন আমরা বিভবের সংজ্ঞা যখন দিলাম, সংজ্ঞাতে আমাদের ছিল অসীম থেকে, কিন্তু বিভব পার্থক্যটা আসলে অসীম থেকে না। এখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুটি বিন্দু কথা বলবো। সে এটা একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের এখানে একটা বিন্দু এ বিন্দু, এখানে একটা বিন্দু বি বিন্দু। এই বিন্দুর বিভব ধরলাম ভি, এই বিন্দুর বিভব ধরলাম ভি। তো এই দুই বিন্দুর বিভবের যে পার্থক্য, সেই পার্থক্যটা হলো বিভব পার্থক্য। তবে একটা কথা, বিভবের সংজ্ঞা যেমন একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে কাজ হয় বিভব পার্থক্য তাই, তাহলে সংজ্ঞাটা এরকম হবে, তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য আরেক বিন্দুতে একক আধান নিতে যে কাজ হবে সেটাকে বলা হয় কি তড়িৎ বিভব পার্থক্য বলা হয়। এটাই হলো বিভব পার্থক্য। এখন আমাদের যে কাজটা আমরা যেটা করব সেটা হলো বিভব পার্থক্য এবং কাজের মধ্যে সম্পর্কটা বের করে এখানে আমরা একটা নতুন আরেকটা একক শিখব, যেটা আসলে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের যে এককগুলো আমরা শিখি কাজের একক সেটা হলো জুল, কিন্তু মডার্ন ফিজিক্সে আমরা আরেকটা একক ব্যবহার করি। মডার্ন ফিজিক্সে সেই এককটা হলো ইলেকট্রন ভোল্ট এর কাজ করে। যাই হোক, এখন আমরা সেটা সংজ্ঞাটা দেব, তার আগে বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক লিখে নিই। বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক। গুড। এখন আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুটো বিন্দু ধরলাম, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এই বিন্দুর বিভব ধরলাম কি ভি এ, এই বিন্দুর বিভব ধরলাম ভি। ওকে, আমি এই দুই বিন্দুটাকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে এখানে যে বিন্দুর বিভব বেশি মনে করতে হবে ওই দিকে আধানটা আসবে। তাই যদি হয় আমি ধরে নিলাম সে ভি এ গ্রেটার দ্যান ভি বি, এটার অর্থ হলো আমার বি বিন্দু থেকে এর দিকে তাহলে ধনাত্মক আধান আসবে। তাহলে আমরা এখানে নিয়ে আসি, প্রথমে ধরি সংজ্ঞার কথাই বলি, একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতেছি। তাই যদি হয় তাহলে আমাদের কি হবে, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান বি বিন্দু হতে এ বিন্দুতে আনতে, তাহলে কৃত কাজ জানি একক আধানের জন্য যে কাজটা হবে সেটাই বিভব। তাই যদি হয় তাহলে এ বিন্দুতে আনতে কৃত কাজ W সমান তাহলে কি হবে VA মাইনাস VB। এটা একক আধানের জন্য আমরা সংখ্যা আগে শিখে আসছি। তাই যদি হয়, সুতরাং এখন আমি যদি এখান থেকে যদি Q পরিমাণ আধান নিই, তাহলে প্লাস Q পরিমাণ আধান যদি আমি B বিন্দু হতে A বিন্দুতে আনতে যাই তখন কি হবে, কৃত কাজ কত হবে Q ইনটু VA মাইনাস K VB। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এটা কাজ, এটা হলো আধান, আর এটা হলো কি দুই বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ কাজ সমান কি আধান ইনটু বিভব পার্থক্য। এটাকে যদি আমরা বাংলায় যদি নিয়ে আসি তাহলে কাজ সমান কি হবে, কাজ সমান হবে আধান ইনটু কি বিভব পার্থক্য। ওকে, আমরা পেলাম। তাহলে এইটা হলো আমাদের বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক। এখন এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে একটা নতুন সংজ্ঞা আমরা দিতে পারবো, সেটা একটা এককের। সেই সংজ্ঞাটা হলো, বলেছিলাম নরমালি আমরা কাজের একক বা শক্তির একক হলো কি জুল, কিন্তু মডার্ন ফিজিক্সে আমরা শক্তি বা কাজের আরেকটা একক ব্যবহার করি, সেটা হলো ইলেকট্রন ভোল্ট। আমরা সেকেন্ড পার্টে শেষের দিকে যখন পড়ব, অষ্টম অধ্যায় থেকে মোটামুটি আমরা এই এককটা ব্যবহার করব। তা আমরা এখানে সেই এক ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা আমরা এখান থেকে এখন দিব।
এই জায়গা থেকে চিন্তা করি কাজের একক কি জুল ছিল, এখানে আমরা ইলেকট্রন ভোল্ট আসবে, একটু হিসাব করি তাহলে সংজ্ঞাটা হলো এরকম হবে। আগে সংজ্ঞাটা বলি, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য আরেকটা বিন্দুতে একটি ইলেকট্রন সরাতে যে কাজ হবে। তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য আরেকটি বিন্দুতে একটি ইলেকট্রন সরাতে যে কাজ হবে সেটাকে বলা হয় কি, এক ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হলো আমাদের, আমরা করেছি W সমান Q ইনটু VA মাইনাস VB, এখান থেকে আসে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কাজের একক 1 ইলেকট্রন ভোল্ট EV দ্বারা প্রকাশ করি আমরা, সেটা কি হবে আধান। তাহলে এখানে আধানটা কি, একটি ইলেকট্রনের আধান, যেটা আমরা সংজ্ঞায় বললাম একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান, ভেরি গুড, ইনটু কি 1 ভোল্ট বিভব পার্থক্য, তার মানে 1 ভোল্ট 1V দিলাম। এটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে কি হবে, একটি ইলেকট্রন আধান কত আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, আবার 1 ভোল্ট সমান আমরা জানি কি 1 জুল ডিভাইডেড বাই কি কুলম্ব। তাই যদি হয় তাহলে কুলম্ব কুলম্ব কেটে গেল, আমাদের কি হলো 1.6 × 10⁻⁹ জুল। গুড শিক্ষার্থীরা, এটাই হলো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল। এটাই হলো আমাদের জুলকে ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে তার সূত্র। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এখন আমরা বিভব পার্থক্য প্রাবল্যের কথা যেহেতু আসলে, আমরা আরেকটা সম্পর্ক এখন নিয়ে আসবো, সেটা হলো বিভব পার্থক্য যেটা পেলাম, এখন আমরা প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, আরেকটা সম্পর্ক বের করব আমরা। মুছে দেই, বিভব পার্থক্য তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। আমরা এখন আসলে গাণিতিক সমস্যা এখনো যেতে পারিনি, আসবো। বিভব পার্থক্য তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ওকে, আমরা একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই একটি বিন্দু, একই কথা এই একটা বিন্দু, এই বিন্দুর বিভব ধরলাম VA, আরেকটা বিন্দু ধরলাম সেটা হলো কি B, এই বিন্দুর বিভব হলো VB। ওকে, আমরা দুই বিন্দু যুক্ত করে দিই, যুক্ত করে দিয়ে ধরলাম দুই বিন্দুর মাঝখানের দূরত্বটা কি D, দুই বিন্দুর মাঝখানের দূরত্ব কি D। তাই যদি হয়, এখন আমরা কি করব, ঠিক আগের সম্পর্ক যেটা বের করেছিলাম বিভব পার্থক্য এবং কাজের মধ্যে সম্পর্ক, ঠিক সেরকমই জিনিস একটা। এখন আমরা নিতে পারি দুই বিন্দুর বিভব পার্থক্য থেকে আসি, আমরা ধরে নিলাম, ধরি VA greater than VB, আমি কিন্তু VB greater than VA ধরতে পারি। VA greater than VB এর অর্থটা হলো আমার B বিন্দু থেকে A বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে আসবে, আর যদি VB greater than VA হতো তাহলে A বিন্দু থেকে B বিন্দুর দিকে একক ধনাত্মক আধান যেত। এখন এটা যদি ধরি তাহলে আমরা কি লিখতে পারি, VA মাইনাস VB, অর্থাৎ দুই বিন্দুর বিভব পার্থক্য সমান, তাহলে কি লিখতে পারি, B বিন্দু হতে A বিন্দুতে একক ধনাত্মক আধান নিতে কি কৃত কাজ বা সম্পাদিত কাজ। ওকে, কৃত কাজ। এখন আমরা একটা জানি কাজ মানে কি, কাজ মানে বল একটু সরণ বা দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমার একক আধানের জন্য যে বল, কাজ মানে কিন্তু আমরা নরমালি জানি কাজ সমান বল ইনটু সরণ। ওকে,
তাহলে বি বিন্দু হতে এ বিন্দুতে যদি একক ধনাত্মক আধান নিতে যদি আমার কৃত কাজ মনে করি আমরা, তাহলে এই কাজ মানে কি হবে? আমাদের কাজ মানে বল ইনটু সরণ। এখন একক আধান যদি কোনো তড়িৎ ক্ষেত্রের একক আধান কোনো বিন্দুতে যদি আমরা স্থাপন করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে যে বলটা কাজ করে সেই বলটাকে আমরা আসলে প্রাবল্য বলি, আর মাঝখানের যে দূরত্ব সেটা আমরা ডি ধরে নিয়েছি। তাই যদি হয় তাহলে আমরা এই কাজের জায়গা আমরা এই জায়গা লিখতে পারি সংক্ষেপে তড়িৎ প্রাবল্য ইনটু কি দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি তাই হয় তাহলে আমরা জানি কি তড়িৎ প্রাবল্য হলো ই ইনটু দূরত্ব কি ডি। তাহলে কি হলো? আমরা কিন্তু পেয়ে গেলাম বিভব পার্থক্য সমান ই ইনটু ডি, দ্যাট মিন্স VA মাইনাস VB সমান সমান ই ইনটু ডি পেয়ে গেল। অর্থাৎ বিভব পার্থক্য সমান তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব, বিভব দুই বিন্দুর বিভব পার্থক্য সমান তড়িৎ প্রাবল্য ইনটু দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটাকে যদি আমরা আরেকটু ঘুরিয়ে লিখি তাহলে কি হয়? ই সমান সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই ডি। এখান থেকে আমরা বিভব যে তড়িৎ প্রাবল্যের নরমালি আমরা একক জানি কি? নরমালি একক জানি নিউটন পার কুলম্ব। এখান থেকে কিন্তু আমরা আরেকটা একক বের করে নিয়ে আসব। তাহলে তড়িৎ প্রাবল্য সমান বিভব পার্থক্য ডিভাইডেড বাই কি? মধ্যবর্তী দূরত্ব দুই বিন্দুর। তাই যদি হয় তাহলে আমরা দেখি, দেখো এখানে তড়িৎ প্রাবল্যের একক তাহলে কি হবে? দুই বিন্দুর বিভব পার্থক্যের একক কি? ভোল্ট, দূরত্ব কি? মিটার। তাহলে এখান থেকে আরেকটা একক নিয়ে আসতে পারি কি আমরা? ভোল্ট পার মিটার। তার মানে তড়িৎ প্রাবল্যের দুটো একক, একটা হলো নিউটন পার কুলম্ব আর একটা হলো ভোল্ট পার মিটার। ওকে, তাহলে আমাদের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। কিন্তু এখন আমরা কি করব? এখন আমরা আসলে আরেকটা কাজ বাকি আছে আমাদের, সেটা হলো আমরা যে তড়িৎ বিভব করলাম, বিভবের কিন্তু রাশিমালাটা আমরা এখন বের করিনি, এখন সেটা বের করব। কারণ এগুলো না বলে আসলে ওদিকে সমস্যা হবে, এইজন্য আমরা এখন তড়িৎ বিভবের রাশিমালা। ওকে, প্রশ্নটা হলো বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। গুড। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। ওকে, শুরু করি আমরা। সে এখানে আমি একটা এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান স্থাপন করে আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম। এবং একটা কথা বলি, আমরা কিন্তু গতদিন পড়িয়েছিলাম তড়িৎ মাধ্যামাঙ্ক, এখানে সেই কথাটাই বলি। মনে করি কে তড়িৎ মাধ্যামাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমের এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করে আমরা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম। এই তড়িৎ ক্ষেত্র থেকে ঠিক r দূরত্বে, তড়িৎ ক্ষেত্র থেকে r দূরত্বে বি বিন্দুতে, তার মানে এই দূরত্বটা আমরা নিই, ঠিক r দূরত্বে বি বিন্দুতে আমরা 1 কুলম্ব আধান স্থাপন করলাম। 1 কুলম্ব আধান, যদি এটাও পজিটিভ চার্জ, এটা আমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এই পজিটিভ চার্জ এর ভিতরে আমি ক্ষেত্রের মধ্যে আরেকটা ধনাত্মক একক আধান নিলাম, তাহলে কি হবে? দুটোর মধ্যে কি হবে? আমাদের দুটোর মধ্যে আমাদের কি আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? সমচার্জ যেহেতু, তাহলে বিকর্ষণ হবে। যদি বিকর্ষণ হয় তাহলে এই ক্ষেত্রে আমার দিকটা, প্রাবল্যের দিকটা কোন দিকে যাবে? বাইরের দিকে। এটাকে আমরা সি ধরলাম, বিসি বরাবর কাজ করবে, বাইরের দিকে কাজ করবে। তাই যদি হয়, এখন এই একক আধানের জন্য যে বল, সেই বলটাই হলো আমাদের প্রাবল্য। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা প্রাবল্যটা তাহলে কি পাবো? E সমান 1/4 পাই এপসাইলন নট k q ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এই প্রাবল্যের দিক কোন দিকে? বিসি বরাবর, বাইরের দিকে। এখন
আমরা কি করব, আমরা এই যে 1 কুলম্ব আধানটাকে নিয়ে আসলাম, এই আধানটাকে আমরা এখান থেকে একটু কি ক্ষেত্র সৃষ্টিকারী আধানের দিকে সরিয়ে আনবো, কারণ আমরা কিন্তু বিভবের রাশিমালা বের করব। তাই যদি আমি তাহলে ধরলাম, প্রথমে ধরে নিলাম ক্ষুদ্র dr পরিমাণ সরাবো ক্ষেত্র সৃষ্টিকারী আধানের দিকে, ভিতরের দিকে, তাহলে আমার আগে যে বলটা ছিল প্রাবল্যটা কাজ করতেছে বাইরের দিকে, আমি উল্টা দিকে ভিতরের দিকে নিয়ে আসছি, তার মানে কি আমার কত ডিগ্রি ঘুরে গেল, এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে গেল। তাই যদি হয়, আরেকটা কথা আমরা জানি v সমান কি w/q, তার মানে q যদি 1 হয় তার মানে v আর w কিন্তু একই কথা। একক আধানের জন্য আমার যে পরিমাণ কাজ হবে সেটাই হলো বিভব। তাই যদি হয় তাহলে আমার dr পরিমাণ সরাতে আমার যে পরিমাণ কাজ করব সেটাই হচ্ছে আমার এখানে বিভবের পরিমাণ। তাই যদি হয় তাহলে বিভব মানে মনে মনে ধরতে হবে কাজ। তাই যদি হয় dr পরিমাণ সরাতে কিন্তু কাজ কত হবে, সরাতে বিভব, বিভব মানে মনে মনে ধরে নিতে হবে এটা কিন্তু কাজ। তাই যদি হয় বিভব তাহলে কত হবে আমার dv, dv সমান কি হবে আমরা জানি কি কাজ সমান বল ইনটু সরণের উপাংশ, তার মানে কি এখানে আমার বল কি প্রাবল্য e, সরণ কি dr পরিমাণ সরাচ্ছি, উপাংশ কি তাহলে কি হবে সরণের উপাংশ dr cos কত ডিগ্রি ঘুরে গেল 180 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা যদি এটাকে যদি ব্যবহার করি তাহলে কি হবে মাইনাস e dr, এটা আমরা আসলে এটা না লিখে সরাসরি মাইনাস লিখতে পারি, কারণ এখানে বোঝাই যাচ্ছে আমার বল আর সরণ পরস্পর বিপরীতমুখী, এইজন্য আমরা ঋণাত্মক সরাসরি ব্যবহার করতে পারি। ওকে, তাই যদি হয় তাহলে এটা কি হলো আমার dv সমান কি হবে, e এর মানটা আমরা বসিয়ে দিতে পারি, কিন্তু e এর মানটা কি 1/4 পাই এপসাইলন নট k q ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু dr, একটা সমীকরণ দিয়ে রাখি আমরা। ওকে, আচ্ছা যে পর্যন্ত আসলে বললাম মনে হয় না কোনো সমস্যা থাকার কথা তোমাদের। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করা কেন করব আসলে এটার একটা ম্যাথমেটিক্যালি অন্য ব্যাখ্যা আছে আমাদের, তারপরেও বলি, কারণ ইন্টিগ্রেশন এখানে করার অর্থটাই হলো আমরা নরমালি অসীম থেকে যেটা ধরি, তো অসীম থেকে যখন একটা আধানকে যখন নিয়ে আসবো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, সব জায়গা কিন্তু আমার কি সব জায়গা বলের পরিমাণ সমান থাকবে না বা প্রাবল্য সমান থাকবে না, চেঞ্জ হতে পারে। এই কারণে আসলে আমরা ইন্টিগ্রেশনটা করি। যাই হোক, এখন ইন্টিগ্রেশন সরাসরি যাই। আমার সংজ্ঞায় বলছিলাম অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, তার মানে অসীম থেকে আমরা কোথায় আসতেছি, প্রথম যেখানে ছিলাম সেটা r দূরত্বে, কোথায় r দূরত্বে। তাই যদি হয় তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে লিমিটটা এভাবে আসবে r সমান সমান ইনফিনিটি, অর্থাৎ অসীম হতে কোথায় তড়িৎ ক্ষেত্রের r দূরত্বে, r সমান সমান r, এই সীমার মধ্যে এক নংকে কি এক নং সমীকরণকে আমরা কি করব, এক নং সমীকরণকে সমাকলন করে পাই, গুড। আশা করি তোমরা তো ম্যাথে সবাই সমাকলন করেছো, ইন্টিগ্রেশন করেছো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ওকে, সমাকলন করে পাই, তাই যদি পাই তাহলে কি হবে v সমান সমান হবে আমরা জানি ইন্টিগ্রেশন, এটা সবাই জানি ইন্টিগ্রেশন অফ dx মানে x একটা সূত্র, আর একটা সূত্র আসতেছে সেটা। এখন এটাকে যদি আমরা রেঞ্জ ব্যবহার করি তাহলে কি হবে -1/4 পাই এপসাইলন নট k q ডিভাইডেড বাই r স্কয়ার। আমি কিন্তু একেবারে ডিটেইলস লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো, আর শর্টকাট করতে পারতাম কিন্তু আমি করতেছি না। এটা এখন আমার কি হলো, আরটা ইনফিনিটি, শুরুটা নিচে যাবে, তার মানে কি r হবে অসীম থেকে কোথায় যাবে r দূরত্ব, শেষ। উপরে মুছে দিই। ওকে, তাই যদি হয় তাহলে v সমান কি হবে আমাদের, আমরা যেহেতু dr মানে r এর সাপেক্ষে সমাকলন করব, বাকিগুলো কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে আসবে, তাহলে মাইনাস q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k ইন্টিগ্রেশন অফ 1/r স্কয়ার dr, এটা ইনফিনিটি টু আমি এগুলো মুছে দেব একটু, তোমরা যদি খাতায় তোলো তাহলে এগুলো একটু দ্রুত তুলে নাও। v
তাহলে এটা যাবে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে। এটা যদি আমরা নিচ থেকে উপরে নিয়ে যাই, আমি বললাম আমি কিন্তু একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে করে দিয়েছি তোমাদের, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে কি হবে, এখানে সূত্রটা লিখে দিলাম, x এর সূত্র যেটা সেটা হলো কি x n+1 নিচে n+1। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। এখানে n মানে -2, তাই যদি হয় q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k আর -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। ওকে, গুড, শেষ। -q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k, এটা কত হবে r ইনভার্স 1 -1। রেঞ্জটা দিয়ে দিলাম। তাই যদি হয় তাহলে আমাদের খুব সিম্পলি চলে এলো 1/4 পাই এপসাইলন নট k - 1/r ইনফিনিটি টু r। এবার আমরা মান বসিয়ে দিতে পারি, কাজ শেষ হয়ে গেছে আমাদের। তাই যদি হয় তাহলে এটা কত হবে -q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k -1/r প্লাস 1/ইনফিনিটি। আমরা তো জানি উপরের মানটা বসিয়ে বিয়োগ দিয়ে নিচের মান, এখানে যেহেতু মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে গেল। তাই যদি হয় এখন 1/ইনফিনিটি মানে 0, 1/ইনফিনিটি 0, তাহলে মাইনাস আর এটা চলে আসবে, মাইনাসে প্লাস, তার মানে কত হলো q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k ইনটু 1/r। গুড। তাই যদি হয় তাহলে আমাদের মূল সূত্রটা পেয়ে গেলাম আমরা, যেটা বিভবের রাশিমালা, সেটা হলো v = 1/4 পাই এপসাইলন নট k q/r। এইটা হলো বিন্দু আধানের জন্য বিভবের রাশিমালা। একটা কথা, এখন আমরা এখানে কিন্তু মাধ্যমটাকে ধরেছিলাম k তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট, কিন্তু আমরা যখন অঙ্ক আসলে দুই রকম থাকতে পারে, যদি অন্য যে কোনো মাধ্যম থাকে তাহলে মাধ্যমের জন্য তড়িৎ মাধ্যমাঙ্কের মানটা আমাদের এর মান দেয়া থাকতে পারে, আর যদি না থাকে তাহলে আমাদের বায়ু বা শূন্য মাধ্যম ধরে নিয়ে আসে। তাই যদি হয় তাহলে আমরা এখন ধরে নিই, এখন মাধ্যমটি যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, বায়ু বা যদি শূন্য মাধ্যম হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা জানি কি k এর মান কত 1, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য k এর মান 1। ওকে, ভেরি গুড। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার বিভব কত হবে 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r। This is equation of electric potential, অর্থাৎ তড়িৎ বিভবের রাশিমালা হয়ে গেল। শিক্ষার্থীরা, আশা করি বিভবের রাশিমালা তোমাদের কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখে দিতে পারো, আমি পরে দেখব নেক্সট ডে। এখন আমরা একটা প্রবলেম করব। প্রবলেমটা করার পরে আমরা আরেকটা লাস্ট প্রশ্নে যাব। আগে একটা অঙ্ক করে আসি, দেখি অঙ্কটা করলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে। অঙ্কটা হলো আমি একটা বর্গক্ষেত্র নিলাম, দিস ইজ a বিন্দু, এটা b বিন্দু, এটা হলো c বিন্দু। আমার এখানে আমি +2 কুলম্ব চার্জ রাখলাম, এখানে +4 কুলম্ব চার্জ রাখলাম, এখানে -6 কুলম্ব চার্জ রাখলাম। ঠিক আছে, এখানে +2 কুলম্ব, এখানে +4 কুলম্ব, এখানে -6 কুলম্ব। কিন্তু এই বিন্দুতে যে চার্জ, যেটা আমি জানি। এখন আমার প্রশ্নটা হলো যে একটি বর্গক্ষেত্রের
একটি বর্গক্ষেত্রের 4টি বাহু, আরেকটা কথা বলে নিই যেটা বলতে ভুলে গিয়েছি মনে হয়, যেটা তড়িৎ প্রাবল্য হলো ভেক্টর রাশি আর বিভবটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে এর শুধু মান থাকবে কিন্তু দিক থাকবে। আরেকটা ব্যাপার, প্রাবল্যের ক্ষেত্রে আমরা আধানের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করি। মাইনাস মানে আমরা জানি ওটা আকর্ষণ বোঝায়, কিন্তু এখানে আধানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস ব্যবহার করতে হবে, যেহেতু এটা স্কেলার রাশি। তো এখন আমার এরকম যদি থাকে, সেটা হলো এর কেন্দ্রের বিভব বের করতে হবে। তাহলে কি করতে হবে, আমার 4 কোণা থেকে 4টে বিভব যোগ করে দিলেই পারি। আমরা ওটা থাক, আমরা আগে প্রশ্নটা এটা দেখি যে এই চতুর্থ বিন্দুতে অর্থাৎ 4 নাম্বার বিন্দুতে কি পরিমাণ আধান স্থাপন করলে এর বিভব, কেন্দ্রের বিভব শূন্য হবে। কেন্দ্রের বিভব কি হবে, শূন্য। আমার প্রশ্নটা হলো এটা, আমি আবার বলি, একটি বর্গক্ষেত্রে 3টি বিন্দুতে 3টি আধান স্থাপন করা আছে। চতুর্থ বিন্দুতে কি পরিমাণ আধান স্থাপন করলে এর কেন্দ্রের বিভব হবে কি, শূন্য। তাই যদি হয় আমি একটা কাজ করি, কেন্দ্রের বিভব শূন্য বের করতে আমি এর কর্ণটা দিয়ে দিই। ধরে নিলাম যেহেতু কেন্দ্র থেকে সমস্ত বিন্দুর দূরত্ব কিন্তু সমান, বর্গক্ষেত্র যেহেতু, তার আমি ধরে নিলাম এটা হলো r, এটা r, এটা r, এটা ওকে। জাস্ট ধরে না নিলে ধরে নিলে তাহলে দেখি আমার কি দিয়ে কি দেয়া আছে। আমার দেয়া আছে কেন্দ্রের বিভব v হলো 0, q1 সমান a বিন্দুর আধান কত, প্লাস 2 কুলম্ব, b বিন্দুর আধান q2 সমান কত, প্লাস 4 কুলম্ব, q3 মানে c বিন্দুর বিভব কত, আধান কত, মাইনাস 6 কুলম্ব। ওকে, d বিন্দু চতুর্থ বিন্দুর বিভব সরি আধান, এইটা ইকুয়াল টু, এটা আমাদের বের করতে হবে আধান। তাহলে একটু আগেই বললাম যে কেন্দ্রের বিভবটা হবে 4টি আধানের জন্য যে বিভবটা হবে তার যোগফলের সমান। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি v সমান v1 প্লাস v2 প্লাস v3 প্লাস k v4। তাই যদি হয় আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু a বিন্দুর দূরত্ব আর এটার দূরত্ব আর এটাও আর ধরে নিয়েছি। তাই যদি হয় আমার এখানে কি হবে, v1 সমান কি হবে, 1/4 পাই এপসাইলন নট q1 ডিভাইডেড বাই r। একইভাবে এইটা সমান কত হবে, 1/4 পাই এপসাইলন নট q2 ডিভাইডেড বাই r। একইভাবে 1/4 পাই এপসাইলন নট q3 ডিভাইডেড বাই r প্লাস 1/4 পাই এপসাইলন নট q4 ডিভাইডেড বাই r। ওকে, এখন একটা জিনিস আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হলো q1 q2 q3 q4 আলাদা, বাকি জিনিসগুলো কিন্তু এক আছে। এই জন্য আমরা v সমান এখানে কমন নিয়ে নিতে পারি, 1/4 পাই এপসাইলন নট ইনটু r q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4। গুড, হয়ে গেল। এখন আমার দেয়া আছে কেন্দ্রের বিভব কি, কেন্দ্রের বিভব v সমান 0। তাই যদি হয় আমি বামে 0 বসিয়ে দিলাম। 0 যদি বসাই তাহলে কি হলো, 1/4 পাই এপসাইলন নট ইনটু r q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4। ওকে, এখন এটা 0 এর সাথে 0 হয়ে গেল। 0 হয়ে গেলে আমরা কি লিখতে পারি, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4 ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে q4 সমান কি হবে, মাইনাস q1 প্লাস q2 প্লাস q3। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আশা করি তোমরা এখন শুধু এই তিনটা মান এখানে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে এবারে q4 এর মানটা পেয়ে যাবে। আচ্ছা বসিয়ে দিই, যদি বসে এই পাশে আসে তাহলে আমাদের কি হবে, q4 সমান সমান হবে মাইনাস q1 সমান কত, q1 সমান 2, q2 সমান 4, এটা হলো ওকে কি হবে, 0 হবে। আচ্ছা সমস্যা নেই। তাই যদি হয় তাহলে q4 সমান সমান আমাদের কি হলো, এখানে এটা 0 হয়ে গেল। অর্থাৎ চতুর্থ বিন্দুতে কোনো আধান না থাকলে পরে আমাদের কি হবে, না থাকলে আমাদের কি হবে, কেন্দ্রের বিভব শূন্য হবে। এখানে যদি আমরা মানগুলো যদি এটা 6 হয়ে গেছে, মানগুলো যদি চেঞ্জ করতাম তাহলে কিন্তু 0 আসতো।
2 4 6 এটাকে যদি আমরা এরকম দিতাম, এটাকে যদি 4 ধরি সমস্যা নেই, এটাকে যদি 8 দিতাম তাহলে পরে একটা মান চলে আসবে। এই জায়গা যদি 8 দিই তাহলে কিন্তু 0 না এসে ওটা একটা মান পেয়ে যেতাম। তাহলে 4 এটা 6, তাহলে আমার এখানে কত হতো, এটা 8, তার মানে -2, মাইনাসে মাইনাসে কত হলো প্লাস, তখন 2 ক্রম হতো। কিন্তু যাই হোক আমরা যে মানগুলো নিয়েছি সেটার উপর নির্ভর করে মানটা আমাদের আসবে। ওকে, তাহলে এটা একটা গেল। আরেকটা অঙ্ক দিই। আরেকটা অঙ্ক তোমাদের বাড়ির কাছে, সেটা হলো দেখো এটা একটা বর্গক্ষেত্র, ছোট বড় যাই বর্গক্ষেত্র মনে ধরে নিতে হবে। এটা হলো 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। ওকে, এখানে প্রত্যেকটাতে আমি সমান চার্জ স্থাপন করলাম চারটি বিন্দুতে। এটা হলো 2 × 10⁻⁻6 কুলম্ব, এটাও 2 × 10⁻⁻6 কুলম্ব, এটাও 2 × 10⁻⁻6 কুলম্ব, এটাও 2 × 10⁻⁻6 কুলম্ব। ওকে, এখন আমার কথা হলো যে এর কেন্দ্রের বিভবটা কত হবে সেটা বের করতে হবে। কেন্দ্রের বিভব v সমান বের করতে হবে। আশা করি এই জিনিসটা তোমরা করতে পারবে, না পারলে আমি করে দেব, আর তোমরা বাসায় এই অঙ্কটা চেষ্টা করবে। এটা করে একটা জিনিসটা বলে দিই, আমরা কি করব, কেন্দ্র থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দু দূরত্বটা আমরা 8টা বের করে নেব। এটা বের করা, এটা আমরা পিথাগোরাস থেকে বের করে নিতে পারি, নিয়ে তারপরে v সমান কে দেব, v সমান v1 v2 v3 প্লাস v4 এই সূত্র দিয়ে করা যাবে। আশা করি পারবে, আগেটা যেহেতু করেছি এটা তোমরা চেষ্টা করবে, এটা পারবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন যেটা আছে সেটা হলো একটি আহিত গোলকের বিভব এবং প্রাবল্য। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আহিত গোলকের বিভব এবং প্রাবল্য। আশা করি তুলে নিয়েছে, আমি মুছে দিলাম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে, একটা আহিত গোলকের তড়িৎ প্রাবল্য বিভব। এখন সে আমি একটা গোলক নিলাম, গোলক, এই গোলকের চার্জ নেই। এখন এর ভিতরে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়ে এটাকে আমি আহিত করলাম। ওকে, যদি আহিত করি তাহলে কি হবে, এটা কিন্তু সেন্টার। আহিত করলে আমরা জানি পরিবাহীর ভিতরে কোনো চার্জ থাকতে পারে না। যখনই আমি এটাকে আহিত করব তখন চারদিকে সমভাবে আধান কি হবে, বিন্যস্ত হয়ে যাবে। তার মানে এখান থেকে একটা বলরেখা এইভাবে বেরিয়ে যাবে, একটা বলরেখা এইভাবে বেরিয়ে যাবে, 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 এইভাবে বেরিয়ে যাবে। ওকে, তাই যদি হয়, এখন আমাদের কিন্তু দুটো জিনিস, একটা প্রাবল্য বের করব আর একটা বিভব বের করব। এখন আরেকটা জিনিস আমাদের কাজ করতে হবে, সেটা এখানে ভিতরে আধান নাই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কয়েকটা অ্যাজাম্পশনে আসতে হবে। এখানে আমি এই গোলকটাকেই যদি আমি এখানে আবার নিই, আমি ধরে নিলাম এই গোলকের ব্যাসার্ধ কিন্তু তো যেহেতু এখানে ভিতরে কোনো আধান নাই, পৃষ্ঠে আধান আছে, ভিতরে আধান যদি না থাকে তাহলে কিন্তু প্রাবল্য থাকবে না। তাই যদি হয় তাহলে একটা আহিত গোলকের ক্ষেত্রে কি প্রাবল্য, তাহলে কি হবে, প্রাবল্য হবে 0, পৃষ্ঠ থেকে শুরু হবে। যদি তাই হয় তাহলে আমরা কিন্তু এখানে প্রাবল্য এবং দূরত্বের কিন্তু একটা সম্পর্ক বের করে নিয়ে আসতে পারি। সেটা হলো সে এইটা,
তাহলে এখান থেকে যদি যাই আমরা, এটা হলো দূরত্ব, এটা হলো r, সে এই বিন্দু থেকে যদি যায় কেন্দ্রে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রাবল্য নেই, প্রাবল্য এই দিকে আছে, তাহলে প্রাবল্যটা যাবে, গ্রাফটা কি হবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম হবে। এটা দূরত্ব বনাম প্রাবল্যের সমীকরণ, কি গ্রাফ, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাই যদি হয় তাহলে আমরা জানি কি, নরমালি জানি প্রাবল্য E সমান সমান 1/4 পাই এপসাইলন নট q বাই r স্কয়ার। তার মানে এই আধান আর এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এটা গেল একটা আহিত গোলকের ভিতরে কোনো প্রাবল্য থাকবে না। আচ্ছা এবার আসি, বললাম এখানে আমাদের কয়েকটা অ্যাজাম্পশন, একটা ব্যাপার আছে, সেটা হলো প্লাস কিউ পরিমাণ চার্জে সমভাবে বিন্যস্ত থাকবে। এখন এই গোলকটাকে যদি আমার এখানে যেহেতু বলরেখা এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এই কটা নিলেই হবে, এইভাবে গেছে। তাই যদি হয় এটা প্লাস, 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 এটা প্লাস। এখন আমাদের ধরে নিতে হবে, এখন আমি যদি এখান থেকে তাকাই তাহলে মনে হবে কি আমার এই বলরেখাটা কোথা থেকে গেল, এই কেন্দ্র থেকে আসছে। এখান থেকে তাকাইলেও মনে হবে কেন্দ্র থেকে। এই জন্য আমাদের এখানে অ্যাজাম্পশনে আসতে হবে যে আমার বলরেখাগুলো কোথা থেকে আসছে, মনে হবে যে কেন্দ্র থেকে কিউ পরিমাণ আধান ছিটকে আসতেছে। কোথা থেকে, প্রত্যেকটাতে কিন্তু কিউ পরিমাণ আধান আছে, প্লাস কিউ পরিমাণ আধান আছে, ধরে নিতে হবে সমভাবে বর্তিত থাকবে, কিন্তু ধরে নিতে হবে যে মনে মনে ধরে নিতে হবে যে কোথা থেকে আসতেছে, কেন্দ্র থেকে উঠছে। এটাকে যদি আমরা এরকম পিছনের দিকে বর্ধিত করি তাহলে কোথা থেকে আসবে, মনে হবে যে সেন্টার থেকে আসতেছে। এটাকে যদি এরকম করি, এরকম করি, এরকম করি, তাহলে কি হবে, মনে হবে কি কেন্দ্র থেকে আসতেছে বলে মনে হবে। এই জন্য এটা ধরে নিতে হবে যে কিউ পরিমাণ আধান কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ এই কিউ পরিমাণ আধান সমভাবে কিন্তু বণ্টিত এবং সেন্টার থেকে আসতেছে। তার মানে কি, যদি এইটা যদি ধরে নিই তাহলে কিন্তু আমার এই বলরেখার ভিতরে কিন্তু বিভব নিয়ে একটা ব্যাপার আছে, তাহলে বিভবটা আমরা পেতে পারি। সেটা যদি হয় তাহলে এখানে একটা জিনিস ধরে নিই, এখানে আমি ধরে নিলাম যে এই বিন্দুর বিভব, তাহলে আমার গোলকের ভিতরে আমার বিভব কি রকম হবে, এই বিন্দুটা ধরলাম আমি a আর এই বিন্দুটাকে ধরলাম b। তাই যদি হয় এবং এই দুটোকে যোগ করে দিই, মাঝখানে দূরত্ব ধরলাম d, আমি ধরলাম এই বিন্দুর বিভব va, এই বিন্দুর বিভব কি vb। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হলো কি va vb e * t। এখন কথা হলো আমার যে যদি গোলকের এখানে কিন্তু যে পেয়েছি আমরা গোলকের ভিতরে কোনো চার্জ নাই, কিন্তু আমরা এখানে জাস্ট ধরে নিচ্ছি যে বলরেখাগুলো কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। তো যেহেতু চার্জ নাই তার মানে এখানে প্রাবল্য শূন্য, তার মানে এটার ক্ষেত্রে একই কথা, তার মানে এখানে কিন্তু প্রাবল্য নাই। তাই যদি না থাকে তাহলে প্রাবল্য কি হবে, 0, মাঝখানে দৈর্ঘ্য d, তার মানে 0 দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়। তাই যদি হয় তাহলে এখানে আমার কি হলো va vb সমান 0 * d, তার মানে কি va vb সমান 0। সুতরাং আমরা লিখতে পারি va সমান vb। এটার অর্থটা হলো যে একটি আহিত গোলকের কেন্দ্রে যে বিভব থাকবে তার পৃষ্ঠেও একই বিভব, অর্থাৎ কেন্দ্রের বিভব এবং পৃষ্ঠের বিভব কিন্তু সমান। খুব ইম্পর্টেন্ট একটা অ্যাজাম্পশন কিন্তু এখানে খেয়াল করে তোমরা, একটি আহিত গোলকের কেন্দ্রের বিভব আর পৃষ্ঠের বিভব সমান। তো এখন যদি আমরা এটাকে যদি এরকম যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসি, এইটা থেকেই ধরি, তাহলে এইটা থেকেই যদি ধরি তাহলে দেখো আলাদা করে এই ছবিটা আঁকি, এইটা ওকে। তাই যদি হয় তাহলে এই যে এখান থেকে গেল, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমার বলেছিলাম যে এখানে এটা হলো a বিন্দু, এটা b বিন্দু, দুই বিন্দুর বিভব কিন্তু সমান, সো এইটা। এরপর এটা দূরত্বটা চলে গেল এই দিকে গেল, তাহলে বিভবটা কি হবে আমার এইভাবে নেবে। তার মানে আমরা নরমালি জানি v সমান 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r, তার মানে v সমানুপাতিক 1/r, এই ফর্মে যাবে, তার মানে v সমানুপাতিক r। তো এটা হলো কি দূরত্ব এবং বিভবের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর এটা কত
আর এটা হলো তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে অ্যাজাম্পশন কি আছে আমাদের, একটি আহিত গোলকের যদি আমার গোলকের ভিতরে প্রাবল্য শূন্য আর গোলকের ভিতরের আর বাইরের পৃষ্ঠের বিভব সমান, আমরা কিন্তু দুটো অ্যাজাম্পশন আসতে পারবো। ওকে, এখন শুধু একটা অঙ্ক করব আমরা, একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। সেই অঙ্কটা হলো কি দেখো তোমরা নাও, তাহলে শেষ আমাদের। প্রশ্নটা হলো 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব চার্জ আছে। গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার ও 0.80 মিটার দূরে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করো। প্রায় পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা যে প্রশ্নটা করাইলাম ওইটার আলোকে কিন্তু এই সলভটা করা যাবে। তাহলে প্রথম যেটা আমাদের আসবে, একটা জিনিস খেয়াল করো, গোলকের ব্যাসার্ধ কিন্তু আমার দেয়া আছে গোলকের ভিতরের দূরত্ব 0.4, তার মানে এটা কিন্তু গোলকের ভিতরে চলে আসছে। এখন যদি আমরা প্রথমে যদি তড়িৎ প্রাবল্যের কথা বলি, প্রথম ক্ষেত্রে 0.40 মিটারের ক্ষেত্রে যদি ধরি, খেয়াল করো প্রাবল্য আমার 0, কারণ আমার অ্যাজাম্পশনে আছে গোলকের ভিতরে কোনো চার্জ যেহেতু নাই, তাহলে প্রাবল্য 0, কিন্তু বিভব থাকবে। এখন কথা হলো বিভবটা তাহলে কত হবে, যেহেতু আমরা গোলকের কেন্দ্রের বিভব আর পৃষ্ঠের বিভব এক, তার মানে কি করতে হবে 0.40 ব্যবহার করা যাবে না, ওখানে আমাদের 0.50 ব্যবহার করতে হবে। কত ব্যবহার করতে হবে 0.50, তার মানে এই ক্ষেত্রে আমরা জানি v সমান কত হবে 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r। এখানে আমাদের কাজ করতে হবে, q তো আমার 20 কুলম্ব দেয়া আছে, 1/4 পাই এপসাইলন নট এর মান তো আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ভেরি গুড। আর কি দেয়া আছে, r টা বলেছিলাম কি পৃষ্ঠের সমান, তার মানে 0.4 এর জায়গা হবে ব্যাসার্ধ, অর্থাৎ এটা সমান ব্যাসার্ধ ক্যাপিটাল R, তার মানে এটা 0.50। তাহলে আমরা এটা যদি মানটা বসিয়ে দিই তাহলে কত হয় 9 × 10⁹ 9 × 20 ডিভাইডেড বাই 0.50, কত হয় রেজাল্টটা এটা হবে 3.6 × 10⁻11 ভোল্ট একটা। আর এটা যেহেতু আমার 0.80 মিটার, এটা তোমাদের জন্য রেখে দিই, এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই লাগবে, আর এর জায়গা 0.80 ব্যবহার করব। তারপর একটু দেখে দিই, তোমার প্রাবল্য এই ক্ষেত্রে হবে v সমান 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r স্কয়ার, এই ক্ষেত্রে r সমান হবে 0.80 মিটার, এটা হলো 0.80 মিটারের ক্ষেত্রে এত মিটার, বাকিগুলো 20 কুলম্ব আছে, বের করতে পারবে। একই ভাবে v এর মানটাও আসবে, এটা তোমরা নিজেরা বাসায় ক্যালকুলেশন করো, সেটা হবে q বাই r। এই ক্ষেত্রে তোমার r সমান হবে কত 0.80 মিটার। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের আজকের যে টপিক সেগুলো প্রায় শেষ। এখন যে প্রশ্নগুলো আমরা পড়াইলাম আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা কমেন্টসে একটু লিখো তোমরা, আমি হয়তো সেগুলো চেক করে দেখব। আর আমরা যেখানে যে অবস্থায় থাকি, আসলে কোভিড-19 খুব একটা অজানা একটা মহা দুর্যোগের মতো আমাদের কাছে। আসলে এই অবস্থায় আমাদের ঘরে না থেকে উপায় নাই, নিজেরা ঘরে থেকে নিজেরা সেফ থাকি এবং অন্যকেও আমরা নিরাপদে রাখি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সরি, আমার পরে এই সিস্টেম ये बुझছেন, তাহলে পরে আপনার এই কাজটা
না, এটা তো ওইভাবে